আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট। গ্যাস সংকটে জামালপুর টাঙ্গাইল ঢাকা মহাসড়ক অবরোধ। রাজশাহীতে বিদ্যুৎ সংযোগ দিতেই পুরল ৩০০ বাড়ির টিভি ফ্রিজ সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম। চিকিৎসা শেষে দেশে ফিরলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ। জুলাই জাদুঘরের ক্ষতি করলে ভয়াবহ শাস্তির বিধান। এনআইডির জন্ম তারিখ সংশোধন নিয়ে ইসির নতুন নির্দেশনা। সুনামগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা অরিন্দম গ্রেপ্তার। ২০০-র আগেই অস্ট্রেলিয়াকে থামিয়ে দিল বাংলাদেশ। বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা। ২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সকাল ৯টার দিকে শুরু হওয়া বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা যায়। এর আগে গত ৬ আগস্ট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হচ্ছেন এমন প্রতিবেদন প্রকাশ করেছিল শীর্ষ নিউজ। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন আগামী নতুন রাষ্ট্রপতি। বিএনপির সিনিয়র একাধিক নেতা শীর্ষ কাগজ ও শীর্ষ নিউজ প্রতিবেদককে নিশ্চিত করে জানিয়েছেন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। আগামী রোববার বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এই রিটের উপর শুনানি হতে পারে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি ক উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা খ সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। আইনজীবী জানান, ৭০ অনুচ্ছেদের কারণেই আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দিতে পারে না, তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়। গ্যাস সংকট নিরসন ও আরও একটি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। বৃহস্পতিবার সকাল ৬টায় জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হয়। সড়ক অবরোধ করে বিক্ষোভ করার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ। চালকরা জানিয়েছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছে না, ফলে তাদের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে এবং পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন। গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং সিএনজি চালিত যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। রাজশাহীর কাটাখালী পৌরসভায় ট্রান্সফরমার বিকল হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতেই ঘটে গেল বিপত্তি। নতুন পোর্টেবল ট্রান্সফরমারের মাধ্যমে সংযোগ দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই অতিরিক্ত ভোল্টেজে ৩টি মহল্লার প্রায় ৩০০ বাড়ির টেলিভিশন, ফ্রিজ, এসি, বাতিসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম নষ্ট হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সোমবার ১০ আগস্ট দিবাগত রাত ২টার দিকে পৌরসভার বাখরাবাজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ বাসিন্দারা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির কর্মীদের আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। স্থানীয়রা জানান, রাতের দিকে পোর্টেবল ট্রান্সফরমার ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদের সামনে একটি বৈদ্যুতিক বাতি বিকট শব্দে পুড়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে কর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে এর আগেই বিভিন্ন বাড়ির বহু বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়ে যায় বলে দাবি বাসিন্দাদের। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার ভোর রাতে তিনি দেশে পৌঁছান। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ধর্মমন্ত্রীর
হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার করা হয়। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক হাঁটাচলাও শুরু করেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী ধর্মমন্ত্রী প্রয়োজনীয় বিশ্রাম ও চিকিৎসা নিচ্ছেন। এদিকে ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনায় দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া করেছেন। রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। কোনো ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কোনো স্থাবর নিদর্শনের ক্ষতি সাধন করলে অনধিক 10 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আর জাদুঘরের কোনো অস্থাবর নিদর্শন চুরি, পাচার ও নষ্ট করলে অনধিক 5 বছরের কারাদণ্ড বা 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে প্রণীত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন 2026-এ এমন বিধান রয়েছে। 2024 সালের জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে 2026 সালের 10 এপ্রিল আইনটি প্রণীত হয়। এই আইনের আলোকে প্রতিষ্ঠিত 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গত 5 আগস্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরের দিন থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় ঐতিহাসিক এই জাদুঘর। অনলাইনে যাচাইযোগ্য জেএসসি মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠ পর্যায়ে নিষ্পত্তি করা যাবে। মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংসের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা ক ক্যাটাগরিভুক্ত এসব আবেদন নিষ্পত্তি করতে পারবেন। বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়, শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য তথ্য ও দলিলাদি গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে চলতে হবে। একই সঙ্গে এনআইডির আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে অনুমোদন কিংবা বাতিলের সময় সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমে আবশ্যিকভাবে কারণ বা নোট উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। সুনামগঞ্জের শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত 12টার দিকে ঘুঙিয়ারগাঁও গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাল্লা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এবং বর্তমান উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। পুলিশ জানায়, 15 আগস্টকে কেন্দ্র করে অরিন্দম চৌধুরী অপু এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন 15(3) ও 25(d) ধারায় মামলায় তাকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর অপুকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী বলেন, আগামী 15 আগস্ট উপলক্ষে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিভিন্ন ধরনের কার্যক্রম করার পায়তারা করছেন অরিন্দম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মধ্যরাতে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। শুরুতেও হাসান মাহমুদ, শেষেও হাসান মাহমুদ। ডারউইনে শুরু হওয়া বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ইনিংসের গল্পটা এমনই। 2 ওপেনারকে ফেরানো হাসান নিয়েছেন স্বাগতিকদের শেষ 4 উইকেটও। তার আগুনে বোলিংয়ে 200-র আগে শেষ অস্ট্রেলিয়া। টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং হাসান করলেন আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। 55 রানে নিয়েছেন 6 উইকেট। টেস্টে এ নিয়ে তৃতীয়বারের মতো ইনিংসে 5 উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। তার আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া অল আউট 198 রানে, যা টেস্টে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবচেয়ে কম রানে শুটিয়ে যাওয়ার রেকর্ড। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত রয়েছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং 5 অঞ্চলের নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাহিদির দপ্তর থেকে প্রদান করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরাকে আইএস বিরোধী বৈশ্বিক জোটের অভিযানের সমাপ্তি হতে চলেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব বিদেশি সেনা প্রস্থান করবে। এই সময়সীমা নির্ধারিত এবং চূড়ান্ত। আগামী ১ অক্টোবর দেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলেছে, কারণ এই দিন থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনার উপস্থিতি থাকবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে প্রধানমন্ত্রী আলী আল জাহিদির বৈঠকের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে মার্কিন সেনাদের প্রস্থানের এই ডেডলাইন বা সময়সীমা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।